রেমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা দুর্গতদের। কাল তৃতীয় ধাপে ৯০ উপজেলা পরিষদের নির্বাচন, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেয়া হচ্ছে সরঞ্জাম। ২.৫ বছরে প্রকল্পের মেয়াদ বেড়েছে ৪ বার। সুনামগঞ্জে ৬ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, চরম দুর্ভোগে নদী তীরবর্তী মানুষ। বর্ষাকালে এই ফেরিটা আপনার কতবার বুড়ে বুড়ে মানুষ মরে। এখানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় এই খেয়ার জন্য। শুভেচ্ছা, সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এই ঝড়ে বেশ কয়েক জায়গায় গাছ উপড়ে গেছে। খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ, চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সাতক্ষীরা সহ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও। সুন্দরবনের সুপতি, হাড়বাড়িয়া, দুবলারচর, কটকা সহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছতে পারেনি বন বিভাগের কর্মীরা। সাইক্লোন শেল্টার থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর এখনও জলাবদ্ধ। উপকূলের পাশাপাশি পাহাড়েও ক্ষতি হয়েছে। চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন ৩ শতাধিক পরিবার। বসতঘরে পানি উঠে যাওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি আর ফসলের ক্ষেত। সকালে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। এতে করে পর্যটকবাহী নৈশ কোচ আটকা পড়ে। গতকাল উদ্ধার কাজ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী রাসেল হোসেন। আহত একজন হাসপাতালে ভর্তি। এখনও মাটিরাঙ্গায় জনজীবন স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত মানুষ বাড়িতে ফিরে আসে নাই বা পানির গতি আরো বাড়ছে। মানুষের পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। তো বৃষ্টি হচ্ছে সন্ধ্যা রাতে থেকে, আমরা এত পানি জানি না। হঠাৎ করে পানি আসছে, কারণে চলে গেছে, কিন্তু কোইটা তো পানি ঢুকতেছে। আর কইনা 2 ইঞ্চি বাকি আছে আমাদের যে বিল্ডিং এ ঢুকছে, এখানে পানি উঠার মতন অবস্থা খুব খারাপ আমাদের। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছি, আমরা বাড়িতে পারি না। আমি অনেক কষ্ট করে বাড়ি এসেছি। 1 লাখ টাকার বেশি লেবু আছে, সব পিড়েইয়া লই গেছে বন্যায়। এরপর ঘর দুয়ার সব নামাই ফেলাইছে। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি বরগুনায়। সহকর্মী ফেরদৌস খান ইমন আছেন সেখানে। ইমন, এখনো তো লোকালয়ে পানি ঢুকছে। আপনি গতকাল থেকে যে ক্ষয়ক্ষতির অবস্থা দেখেছেন সেটা একটু আমাদেরকে জানাবেন। মানুষের দুর্ভোগ আসলে কতখানি? বৃষ্টি মূলত মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে বাঁধপাড়ে যারা বসবাস করে, বেড়িবাঁধের এই সংলগ্ন যে সকল মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি আমতলী উপজেলার এটা আরপাঙ্গাশিয়া ইউনিয়নের একটি গ্রামে। মূলত এই যে পশর বুনিয়া যে জায়গাটির নাম, মূলত দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে নদী গর্ভে, এই পায়রা নদীর গর্ভে। তবু এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন তারা কিন্তু জিও ব্যাগ ফেলাচ্ছেন এবং এক্সকেভেটর এনে কিন্তু এই বাঁধ নির্মাণের প্রাথমিক যে চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছেন। মূলত এখানকার মানুষ সবচেয়ে বড় দুর্ভোগের মধ্যে রয়েছে। সবেমাত্র জোয়ার শুরু হয়েছে, যখন পরিপূর্ণ জোয়ারে ভরে যাবে তখন কিন্তু এই স্থানে যারা বসবাস করে প্রত্যেকের বাড়িতে কিন্তু পানি ঢুকে যাবে। মূলত বরগুনা এই জেলায় যে যতগুলো উপজেলা রয়েছে, পাথরঘাটা, পাবনা, বেতাগী, আমতলী, প্রত্যেকটা উপজেলার বিভিন্ন স্থান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা এই মুহূর্তে আমাদেরকে এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি এখানে ছিলেন, তার সাথে কথা বলছেন।
কিন্তু এ ধরনের ক্ষতি হয়েছে এবং তারা দ্রুত এই বাঁধগুলো সংস্কারের কাজ চালাচ্ছে। এবং এখানে যারা রয়েছে মূলত এই মানুষগুলো কিন্তু কারো বাড়িতে কিন্তু রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই, একমাত্র তাদের শুকনো খাবারের উপরেই খাবার খেয়ে তারা রয়েছে, কারণ কারো বাড়িতে রান্না বান্না হচ্ছে না, সকলের চুলা চাটকি সব কিন্তু পানিতে নিমজ্জিত। এই ছিল বরগুনা থেকে। শুনছিলাম আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। এবারে ফেনীতে যাই, সহকর্মী আরিফুর রহমান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ফেনীতে তো আসলে মুহুরী নদীর যে পানি সেটি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করার একটি আশঙ্কাও করা হচ্ছে। সেক্ষেত্রে বাঁধ সংস্কারে কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্যোগ দেখলেন কিনা? বৃষ্টি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীর যে মুহুরী নদী, সে মুহুরী নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে যেভাবে পানি ঢুকছে এভাবে যদি ঢুকতে থাকে তাহলে এই যে সকল লোকালয় আছে সে সকল লোকালয়ে পানি ঢুকে যেতে পারে। তবে এখানেও আমরা যেটি খবর নিয়েছি সেটি হচ্ছে যে বেড়িবাঁধের ভিতরে যে সকল নিম্নাঞ্চল আছে সেগুলোতে এখনও পানি ঢুকে গেছে, তবে এখনও বড় ধরনের কোনো আমরা ক্ষয়ক্ষতির কিন্তু আমরা শুনতে পাইনি। তবে আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু এই যে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ যে সকল এলাকাগুলো আছে সে সকল স্থানে তারা রয়েছে এবং কি তারা চেষ্টা করছে যে যাতে করে এটি কিভাবে এটি বন্ধ করা যায়। তবে এখানকার একজন স্থায়ী বাসিন্দা এখন আমার সাথে রয়েছে, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যে আপনাদের এলাকায় প্রতি বছরই আসলে কেন ভাঙে এবং কোন ধরনের ক্ষয়ক্ষতি হয় বেশি? আসলে এই এলাকায় যে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হবে, বন্যা ক্ষতিগ্রস্ত, এটির 2-3টি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে মুহুরী নদীটি আসলে দুই পাশ থেকে বাঁশ বিভিন্ন বাঁধজারের কারণে এটি আসলে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। এটার নাব্যতা নেই বললে চলে, গভীরতা কম, যার কারণে ফান্ডটি কিন্তু সংকলন হয় না। এটা একটা বিষয় যার কারণে ভারতীয় উজানের পানি আসলেই কিন্তু আশপাশের ভেঙে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর যেগুলো সংস্কার করে এটি সঠিক না হওয়ার কারণে এই সমস্যাটা বারবার দেখা দেয়। ধন্যবাদ বৃষ্টি। আরেকটি ব্যাপার একটু শুধু বলে রাখি, শুধু এবার নয়, প্রতি বছরে কিন্তু এরকম ভারতের উজানে যখন বৃষ্টি হয় তখনই এই সব ফুলগাজী পরশুরামের লোকালয় প্লাবিত হয় এবং কি হচ্ছে যে এখানে মানুষের ঘরবাড়ি আসলে বিধ্বস্ত হয়ে যায়। তবে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ। শুনছিলাম আমরা। এবারে যাচ্ছি চট্টগ্রামে, আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, চট্টগ্রামে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধ তো গতকাল থেকেই। কোন কোন এলাকা জলাবদ্ধ একটু জানাবেন এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাপন কেমন দেখছেন? বৃষ্টি, চট্টগ্রামের জলাবদ্ধতা কোন কোন এলাকায় নেই সেটা প্রশ্ন হতে পারে, কারণ একটু বৃষ্টি হলেই কিন্তু চট্টগ্রামে পানি উঠে যায় এবং সেই পানিগুলো হাঁটু থেকে কোমর পর্যন্ত অনেক জায়গায় একেবারে বুক পর্যন্ত পানি জমে যায় এবং সেই ক্ষেত্রে যারা ভোগান্তির শিকার হন, সাধারণ মানুষজন, খেটে খাওয়া মানুষজন আছেন, চাকরিজীবী আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। আমি যেই জায়গাটায় আছি সেটা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, এটাকে ব্যাংক পাড়াও বলা হয়। বেশ কিছু ব্যাংকের প্রধান শাখা কিন্তু এখানে আছে এবং পাশাপাশি সেই জায়গায় কিছু তারকামানের হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে। সেই সকল জায়গাগুলোতে আমরা যতটা দেখতে পেলাম, খোঁজখবর নিয়েছি, কথাও বলেছি মানুষের সাথে, প্রত্যেকের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। সেটা খেটে খাওয়া মানুষ হোক বা কর্মজীবী, চাকরিজীবী, যারাই হোক, সবার কাছে এই ক্ষোভটা আমরা দেখেছি। সামান্য বৃষ্টিতে কেন পানি উঠে যায় এই প্রশ্নটা তাদের বেশ আগে থেকেই আছে এবং চট্টগ্রামের জলাবদ্ধতা এটা একেবারে এক প্রকার অভিশাপ বলা যায়। সেই জলাবদ্ধতার কারণে কর্মক্ষেত্রে, সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যে ভোগান্তি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ঘরবাড়িতে আছেন, অনেক ঘরবাড়িতেও কিন্তু পানি উঠেছে এবং এই পানির কারণে যে পানিগুলো সেগুলো কিন্তু নালা নর্দমা থেকেই ঢুকছে ঘরবাড়িতে। আর যারা হাঁটাচলা করছেন, অফিসে আসছেন, তারা সবাই এই পানিটা মারিয়ে কিন্তু তাদের যেতে হয়। তো সব কিছু একত্রে যদি বলতে চাই, পানিগুলো কিন্তু অনেকটা রোগ বহন করছে। সাধারণ মানুষের যে চর্মরোগ, সেই রোগগুলো কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে। আর ভোগান্তির কথা যদি বলতে চাই, সেটা বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে, যে দীর্ঘ বছর ধরে যে ভোগান্তি, সেটা এখন চলমান আছে। বৃষ্টি, সেটাই দেখছিলাম। অনেক ধন্যবাদ জোবায়েদ। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল।
দুপুরের পর আসাম অঞ্চলের দিকে সরে যাবে ঝড়টি। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। বলেছেন রিমাল ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়, প্রায় আইলার গতিপথ অনুসরণ করেছে এটি। এর প্রভাবে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আবহাওয়াবিদ জানিয়েছেন উপকূলীয় এলাকা এখন অশান্ত। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তিনি বললেন আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না। মৌসুমী বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। কাল উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের ভোট, আর এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় সেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। বগুড়ায় যাচ্ছি, সহকর্মী মেহেরুল সুজন অপেক্ষা করছেন। সুজন, নির্বাচনী সরঞ্জাম বিতরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে কিনা একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি কিছুক্ষণ আগেই বগুড়া সদর উপজেলা পরিষদে সেখানে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম অর্থাৎ ব্যালট বাক্স থেকে শুরু করে নির্বাচনের যে অন্যান্য সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ শুরু করেছেন নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছেন তারা। এবং বগুড়ায় কিন্তু 3য় ধাপে বৃষ্টি 3টি উপজেলায় এবার ভোট গ্রহণ হবে আগামীকাল বুধবার। এবং এই ভোট গ্রহণের বগুড়ার শিবগঞ্জ উপজেলা রয়েছে, এর পাশাপাশি শাহজাহানপুর এবং সদর উপজেলা রয়েছে। এর মধ্যে সদর উপজেলার 146টি ভোট কেন্দ্রের যে ভোটের সরঞ্জাম, ব্যালট পেপার ছাড়া অন্যান্য যে সরঞ্জাম রয়েছে অর্থাৎ ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ অন্যান্য যে সরঞ্জাম রয়েছে ভোট গ্রহণের, সেগুলো গ্রহণের জন্য কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তা এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এরই মধ্যেই সদর উপজেলা পরিষদ চত্বরে এসেছেন। এবং কিছুক্ষণ আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন এই নির্বাচন সংশ্লিষ্ট তারা কিন্তু মালামালগুলো সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দিষ্ট কেন্দ্রের যারা কর্মকর্তা রয়েছেন তাদের হাতে কিন্তু তুলে দিতে শুরু করেছেন। এবং সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যাওয়াও শুরু হয়েছে। যেটি বলছিলাম যে 146টি ভোট কেন্দ্র রয়েছে সদর উপজেলা এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরেই তারা প্রস্তুত রয়েছেন। এবং আজকেও আমরা যতটুকু তথ্য জেনেছি যে বগুড়ার এই সদর উপজেলায় 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি 4 প্লাটুন বিজিবিও কিন্তু বৃষ্টি মোতায়েন করা হয়েছে, বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে যেটি বলা চলে যে প্রস্তুতির যে কাজগুলো রয়েছে নির্বাচন কমিশনের সেগুলো কিন্তু তারা শেষ করে ফেলেছেন। এবং এই মুহূর্তে আসলে বগুড়া সদর উপজেলা সহ অন্যান্য যে 2 উপজেলার কথা বললাম বৃষ্টি, শিবগঞ্জ এবং শাহজাহানপুর, সেখানেও কিন্তু এই একই কার্যক্রম চলছে অর্থাৎ ভোট গ্রহণের সরঞ্জামগুলো বিতরণ চলছে। এবং আগামীকাল সকাল 8টা থেকে এই 3 উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। আজকের যে কাজগুলো সেগুলো শেষ হলেই মোটামুটি কালকের যে ভোট গ্রহণের পরের প্রস্তুতি সেগুলো সবাই শুরু করবেন, এমনটাই কিন্তু নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ সুজন। কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনার দায় নিচ্ছে না কেউ। এই দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বন্ধের নির্দেশনা না থাকায় বিদ্যালয় খোলা এবং তদারকি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে এতদিন কেন পর্যবেক্ষণ করা হয়নি সেই প্রশ্নের সদুত্তর মিলছে না। দায়ীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্তান হারানোর বেদনায় থামছে না স্বজনদের হাজারি। হাসপাতালে সাইফুল ইসলাম সাগরের মরদেহের পাশে এভাবেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কুমিল্লার নোয়াগাঁওয়ে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্র সাগর। ঘূর্ণিঝড় রিমালের 9 নম্বর বিপদ সংকেতের মধ্যেও খোলা ছিল স্কুল, তাই ক্লাস করতে ভাইকে নিয়ে স্কুলে যায় সাগর। পাশে 8তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল অরক্ষিতভাবে। দমকা হাওয়ায় 8ম তলার একটি দেয়াল খসে পড়ে স্কুলের উপর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর। আহত হয় শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী।
আমার পুত চাই, আমি বিচার চাই, তারা কি বিচার করবো এটা করে দেখাম। দুরুমে ফরনে মাথা থসে, ম্যাডামের হাতে বসে আর কয়েকজনা ব্যথা হয়েছে। দুর্ঘটনার পরপরই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা না থাকায় বাধ্য হয়ে স্কুল খোলা রাখতে হয়েছে বলে জানান অধ্যক্ষ। আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, বিভিন্ন কয়েকটা স্কুলে ফোন দিয়েছি যে আজকে কি স্কুলে কি ক্লাস চলে বা স্কুল বন্ধ কিনা। সবাই একই কথা যে স্কুল চলতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমারও তো একটা প্রতিষ্ঠান, এখন যদি আমি ক্লাস না নিই তোর বলবো যে না স্কুলে খারাপ বা এরকম, এই কারণে দেখা গেছে ক্লাস। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যায়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কিন্তু প্রশ্ন উঠেছে সুরক্ষা বেষ্টনী ছাড়াই ভবনটি তৈরির সময় তারা কেন নিশ্চুপ ছিল। এত লোকবল আছে যে বিল্ডিং যে করবে তার রক্ষার জন্য তো আমরা যে অফিস দিচ্ছি অ্যাপ্রুভাল দিচ্ছি, সেখানে সবকিছু লেখা আছে যে কাজ করতে। এখন তারা যদি না করে সেক্ষেত্রে তো আমাদেরকে দায়বদ্ধতা আসে, যেহেতু আমরা সিটি কর্পোরেশন অধীনস্থ বা সিটি কর্পোরেশন অফিসিয়াল, আমরা সিটি কর্পোরেশন কাউন্সিলর মেয়রেরও রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, এই ঘটনায় যারাই দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাসখানেক আগে নির্মাণাধীন এই ভবনের আরেকটি দেয়াল ধসে পড়েছিল। সৌভাগ্যক্রমে তখন কেউ হতাহত হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯:৩০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঝড়ের কবলে পড়ে নৌ দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এবং এ কারণে দুই পারে পণ্যবাহী যানবাহন অপেক্ষায় থাকে। ৩৬ ঘন্টা পরে ফেরি চলাচল শুরু হলে যানবাহনের চাপ কমে যায়। ৬ বছর পেরোলেও সুনামগঞ্জের তাহিরপুরের শাহ আরফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ কাজ শেষ হয়নি। ২.৫ বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে এ পর্যন্ত ৪ বার, আর চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। তাহিরপুরের জাদুকাটা নদী, দুপারের মানুষের ভোগান্তি কমাতে নদীর উপর শাহ আরফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ হয়। তবে ৬ বছরেও শেষ হয়নি সেই সেতু নির্মাণ কাজ। সুনামগঞ্জে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে ২০১৮ সালের মার্চে শুরু হয় ৭৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় ৮৫ কোটি ৯৯ লাখ টাকা। তবে এরপর ৪ ধাপে চলতি বছরের জুন মাস পর্যন্ত বেড়েছে মেয়াদ। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। কিছুদিন পরে বর্ষাকালে এই ফেরিটা আপনার কতবার বুড়া মানুষ মরে, এই যাইতে একটা খুব কষ্ট হয়। নদীর ওপারে শিমুল বাগান, এখানে অনেক পর্যটকের মেলা হয়, তো এখানে গাড়ি ঘোড়া জাম হয়, ফেরি নৌকা চলাচল করতে পারে না, তাই আমাদের দুর্ভোগ সৃষ্টি হয়। এখনও বাকি সেতুর ১৯টি গার্ডার, ৫টি স্ল্যাব ও অ্যাপ্রোচ সড়কের কাজ। সেতুর কাজ চলমান থাকায় দুর্ভোগে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলাদ্রি সহ তাহিরপুরের বিভিন্ন স্থানে আসা পর্যটকরা। পারাপাড়ির একমাত্র ভরসা খেয়া। এখানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় এই খেয়ার জন্য। তারপরে আবার এই রাস্তা অনেক খারাপ। এলাকার রুগী যখন আমরা বিভিন্ন কষ্টের মধ্যে থাকি তখন সুনামগঞ্জ বা সিলেট নিয়ে যেতে হয়, তখন আমরা এদিকে যেতে পারি না, খুবই কষ্ট হয়। হয়তো নৌকা নিতে হয়, আর নাইলে গাড়ি দিয়ে ভাঙিয়ে যেতে হয় আর কি। সেতু এলাকায় কোনো শ্রমিকের দেখা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ বন্ধ হয়নি, চলছে ধীর গতিতে। তবে ৬ মাসের মধ্যেই সেতু নির্মাণ শেষ করার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। এই কাজ করতে আমরা অনেক লসের মধ্যে আছি। ৬ বছর আগের রেট নিয়ে আমরা অনেক কাম, তারপরেও তো কাম করে যেতেছি। কাম ৮০ টিয়ার রোড আমরা কিনি অনেক ১০০ টাকা, আবার ৮০ টিয়ার থেকে যে রেটটা ছিল ৮০ টিয়াতে ব্যাড ইনকাম ট্যাক্সটা বাদ দিলে ৬৫ টাকা। আগামী 6 মান্থের মধ্যে আমাদের মোস্ট 5টি স্ল্যাব এবং 19টি গার্ডার বাকি আছে, আর অ্যাপ্রোচ এক সাইডে মাটি ভরাট হয়ে গেছে, রেল পোস্ট হয়ে গেছে। আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে জেলার তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর এই ৩ উপজেলা সহ নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ স্থাপন হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।